জনাব এম এ আজিজ, শুরুটা করে আপনাকে দিয়ে দুটো বিষয় একটু পরিষ্কার হতে চাই আপনার কাছ থেকে। প্রথম কথা হচ্ছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আসলে শুধু তার মেডিকেল টিম বা সমর্থকরাই উদ্বিগ্ন সেটা না, সাধারণ মানুষও উদ্বিগ্ন। অন্তত এবারকে হাসপাতালের সামনে পরিবেশটা দেখলে বোঝা যায়। গতকাল সারা রাতে কেউ এই জায়গা ছেড়ে নড়েননি, এক একটা জটলা করে করে সেখানে তারা প্রার্থনা করেছেন। কিন্তু যেই জিনিসটার অভাবটা অনেকে বোধ করছেন সেটা হচ্ছে তথ্যের ঘাটতি। কি হতে যাচ্ছে আসলে, টেকনিক্যাল ফলটা আসলে কি ছিল, সব হয়তো জানার প্রয়োজন নাই, কিন্তু কিছু কিছু জানাটা তো দরকার। আবার আমরা এটাও দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দলের শীর্ষ কর্তা তিনি বলেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ, এটা বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণাটা করা হয়। অথচ বেগম খালেদা জিয়া যেই রাজনৈতিক দলটার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি, তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বেগম জিয়া নিজেই নির্বাচনমুখী একজন মানুষ, কাজে উনি অসুস্থ হলেন এবং এটার কারণে যে নির্বাচন পেছাতেই হয়, বিএনপি তো সেটা করতে পারতো। বিএনপি তো বলছে যে প্রয়োজন নাই এবং এই মুহূর্তে সঠিক সময় নির্বাচনটা হওয়া উচিত। দুটো বিষয় একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। দেখেন, মৃত্যু, আমি প্রথম শেষ প্রশ্নটাই উত্তর দিই। ধরেন আমিও এখন মারা যেতে পারি, একদম একদম বলবো মুসলমান হিসেবে আল্লাহর হাতে, জীবন মৃত্যু আল্লাহর হাতে। তো ধরেন ম্যাডাম অত্যন্ত আমার কাছে প্রিয় ছিল, মায়ের মতো। তিনি এখন হয়তো ভেন্টিলেশনে আছেন। তো এখন তিনি আরোগ্য লাভ করুক, এটা তো সবাই কামনা করে। কারণ তিনি এখন কিন্তু সবচাইতে আমি বলবো যে কিংবদন্তি হয়ে উঠেছিলেন সমাজে। ধরেন ক্রাইসিসের জন্য একজন নেতা দরকার, তিনি কিন্তু সেটাই হয়েছিলেন। যেমন উদাহরণস্বরূপ বলি, বিএনপির সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটা বেশ পার্থক্য ঘুরে উঠেছিল। সেটা কিন্তু মধ্যস্থতা করে লন্ডনে কিন্তু বৈঠকের ব্যবস্থা তিনিই করে দিয়েছিলেন। তো এই জন্য ক্রাইসিসে আমাদেরকে একটা জাতির একটা গার্জিয়ান তিনি কিন্তু আছে। তো সুতরাং নাহিদ ইসলাম এটা বলেছে যে তার অসুস্থতা তার স্বীকার করেছে, এর জন্য তাকে ধন্যবাদ। তবে নির্বাচন বেগম খালেদা জিয়া মুখী না, দেশটাও কিন্তু সমস্যা আছে। নির্বাচন হবে কিনা, রিক্সায় উঠলে রিক্সাওয়ালা জিজ্ঞেস করে, সবাই জিজ্ঞেস করে। এখনও ধরেন নির্বাচনে আপনার ইশতেহার শিডিউল দিবে ঠিকই, কিন্তু তারপরে সন্দেহ কিন্তু দূর হচ্ছে না। সুতরাং এটা নির্বাচনের জন্য এগিয়ে যাওয়া উচিত, বিএনপি না। ধরেন আমি হৌত মহত আল্লাহর হাতে, এটা কিছু করার নাই। তার জন্য আমার মনে হয় দেশ থেমে থাকার কোনো কারণ নাই, আমার শিডিউল হওয়া উচিত। যত সময় শোনা গেছে 10 তারিখে শিডিউল দিয়ে অন্তত পক্ষে নির্বাচন হবে কি হবে না, এই যে প্রশ্ন ধোঁয়াশা, এই ধোঁয়াশা কিন্তু কাটা উচিত। একটা ধারণা কিন্তু আছে যে এই নির্বাচন হবে না, এটার অনেকগুলো কারণ আছে। যেমন আসিফ ভুঁইয়া বলেছে শুধু ছাত্র উপদেষ্টা না, এই উপদেষ্টার মধ্যে থেকেও আরো অনেকে নির্বাচন করবে। তার মানে অটোমেটিক এই উপদেষ্টা পরিষদ তাহলে কিন্তু ভেঙে যাবে, আপনি মনে রাখেন। তাহলে এই উপদেষ্টা পরিষদ তো নতুন করে আরো নিয়ে গড়তে হবে। এছাড়াও আছে যে এই উপদেষ্টা পরিষদ থাকে কি না, এটাও কিন্তু জনশ্রুতি আছে। সুতরাং আমার মনে হয় নির্বাচনে ঢুকে পড়া উচিত। এখনো নির্বাচন হবে হবে বলা হচ্ছে, কিন্তু নির্বাচনে যতক্ষণ পর্যন্ত শিডিউল ঘোষণা না করবে ততক্ষণ কিন্তু নির্বাচনে আমরা জাতি ঢুকে পড়েছে এটা কিন্তু প্রমাণিত খুব হবে না। স্পষ্ট করে আপনি বললেন, মানে আমাদের এখন নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠে গেছি, গন্তব্যে আমাদের সুনির্দিষ্ট সময়ে পৌঁছানো উচিত। আমি একটু অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া আপনাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। মানে এটা ঠিক যে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, সেই অসুস্থতা নিয়ে উদ্বিগ্নতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক। শুধু জাতীয় নাগরিক পার্টি না, এরকম সব রাজনৈতিক দলই আসলে উদ্বিগ্নতা জানিয়েছেন। কয়েকটি রাজনৈতিক দল অবশ্য এই অসুস্থতার এইটাকে সংকট হিসেবে চিহ্নিত করে রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করার সময়টা বিবেচনা করার কথা বলছেন। আবার আজকে আমরা দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি স্পষ্ট করে বলেছেন যে বেগম খালেদা জিয়ার কারণে ফেব্রুয়ারি সংসদ নির্বাচন পেছনে তো কোনো যৌক্তিকতা নেই, কারণ বেগম খালেদা জিয়া নিজেই সবার আগে নির্বাচনটি চেয়েছে। আমি দুটো বিষয় একত্রে একটু জানতে চাই। মানে একবার তো আমরা নির্বাচনের মধ্যে ঢুকে পড়েছি এবং তফসিল ঘোষণার জন্য অপেক্ষা করছি, এবং বিএনপি তাদের দিক থেকে প্রার্থীদের নামও উল্লেখ করে দিয়েছে। এই মুহূর্তে এই বক্তব্যগুলো আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমে আপনাকে সহ আমার দুইজন সম্মানিত শ্রদ্ধেয় যে সহ আলোচক আছেন, জি আমার পক্ষ থেকে তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। জি আসলে হয় কি, যে আমরা যেই লেভেলের বিএনপি, অন্তরের দিক থেকে হয়তো অনেক আন্তরিক, ত্যাগ স্যাক্রিফাইসের দিকে হয়তো অনেকের চেয়ে অনেক বেশি কন্ট্রিবিউশন, কিন্তু পার্টির মুখপাত্র কি সেই উচ্চ পদস্থ যে ব্যাপারটা,
এইটার ভিতরে আসলে আমি পড়ি না। জি, এই জন্য হয় কি যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে মন্তব্য করাটা এটা এখনকার খুবই একটা জটিল একটা বিষয়। জি, এখন আমি আমার স্বাভাবিক দৃষ্টিতে বাংলাদেশের নাগরিক হিসেবে যে বোধ বিবেক দিয়ে যেটুকু আমি বুঝি জি। যে ইয়েরা যেটা বলেছে হাসনাত তার মানবিকতা বিচার বিশ্লেষণ দিয়ে সে তার মতো একটা অনুভূতি নাহিদ দিয়ে ইসলাম। বলেছেন। জি, নাহিদ ইসলাম জি, সেই অনুভূতির প্রতি আমি শ্রদ্ধা সম্মান জানাই। কারণ রাজনৈতিক সংগঠনের সংবেদনশীলতা, অনুভূতি, প্রতিক্রিয়া পজিটিভ এটা স্বাগত জানানোর অভ্যাসটাও আমাদের গড়ে ওঠা উচিত। আবার অন্য একটি সংগঠন দেখবেন যে বেগম খালেদা জিয়ার হচ্ছে সবকিছু নিয়ে সমালোচনা করছে মিটিং-টিটিং আমি দেখছি। যে শারীরিক সুস্থতা অসুস্থতাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর পায়তারা চলছে, এটা চলছে, ওটা চলছে। এই সমস্ত বক্তব্য কিন্তু Facebook, YouTube এ দেখেন জি, ছড়ায় আসতেছে। এখন স্বাভাবিক কারণে পায়তারাটা করলামটা কোথায়? আবার এদিকে আমাদের অভিযোগও আছে যে আমরা ইউনূস সরকার ক্ষমতায় বসার ৩ দিন পরই জনসভা করে পল্টনে আমরা নির্বাচন চেয়েছি। ওটাও আমাদের অপরাধ। আর আমরা তো পিছানোর কথা বলিইনি। দলের মুখপাত্র এখন পর্যন্ত যারা যারা বক্তৃতা দিচ্ছেন তারা কেউ কিন্তু বলেনি। কিন্তু জি, সমালোচনার পাল্টে পড়ে যাচ্ছি আমরা। তো এখন যার কারণে আমাদেরকে নিয়ে সমালোচনা যাতে না হয় রাজনৈতিক সংগঠন হিসেবে। কারণ মানুষের হয় কি যে আপদ বিপদ বালা মুসিবত স্বজন হারানো শুধু না, বেগম জিয়ার সাথে আমরা অন্তরের সাথে জড়িত, আত্মার সাথে জড়িত, মানসিকতার সাথে জড়িত, অনুভূতির সাথে জড়িত। এখন এই জিনিসগুলো বোঝার কিংবা এই জিনিসগুলো তো আর সবার ভিতরে আশা করাও যাবে না, পাওয়াও যাবে না। তবে আমি মনে করি যে নির্বাচন বাংলাদেশে অবশ্যই হওয়া দরকার। তবে সেইটা পরিবেশ পরিস্থিতি সবকিছু বিবেচনা করে যেভাবে রাজনৈতিক সংগঠনরা সবার সাথে সমঝোতা ভিত্তিকভাবে যেভাবে বলছে সেটার সাথে নির্বাচন কমিশনেরও বক্তব্য যে এত তারিখে তফসিল ঘোষণা করা হবে। জি। আসলে কি হবে এটা ভাই যেমন বললেন যে আসলে নির্বাচন হবে কিনা এটাই বাংলাদেশে সন্দেহ। সবকিছু একটা স্ট্যান্ড বাজি আইওয়াস মনে হচ্ছে। এই তফসিল ঘোষণা সবকিছু এটা ওটা সেটা নমিনেশন এটা ওটা। কিন্তু বাস্তবিক সরকারের প্রস্তুতি চোখে পড়ার মতো আমার কাছে মনে হচ্ছে না ব্যক্তিগতভাবে। কারণ আমি ৯১ থেকে অদ্যাবধি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি। সরাসরি ভোট করেছি প্রার্থীদের পক্ষে। জি। তো সেইখানে যে প্রস্তুতি থাকে সরকারদের এটা অবলম্বন করার মতো কিছু নাই। এজন্য শুধু মুখে, মুখে নির্বাচন চাচ্ছি আর নির্বাচন করছি আর নির্বাচন করবই। এইটুকের ভিতরে সীমাবদ্ধই শুধু আছে। আমার কেন যেন মনে হচ্ছে। খুবই স্পষ্ট বক্তব্য। আমি আমি এখানে যদি আশরাফ আলী আকন আপনাকে আমন্ত্রণ জানাই। একটা বিষয় একটু স্পষ্ট করবেন। মানে ছোট করে আগে একটু জানবো, তারপরে আমি ১২টার পরে এসে হয়তো আরো বিস্তারিত জানার চেষ্টা করব। ছোট করে একটা বিষয় একটু বলবেন, মানে সাধারণ মানুষের অনেকেই যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, অপেক্ষা করেন ভোট দেবেন, সাথে আবার এটাও মগজে চলতে থাকে যে নির্বাচনটা ঠিক টাইমে হবে কি হবে না, তখন সমস্যাটা কোথায় দেখেন আসলে? মানে আপনি আপনার দল নিজেরা ঠিক টাইমে ঠিক সময়ে সম্ভাব্য তারিখেই নির্বাচনটা হবে, এই বিশ্বাসটা আপনাদের মধ্যে ঠিকঠাক আছে কিনা? আমি ধন্যবাদ জানাই ৭১ টিভির সঞ্চালক, জি, উপস্থিত সম্মানিত সহ আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা মন্ডলী। গণতান্ত্রিক দেশে নির্বাচন একটা অপরিহার্য বিষয়। নির্বাচন নিয়ে ৫৩ বছরের মধ্যে অনেক ষড়যন্ত্র, অনেক নাটক কিন্তু আমরা দেখেছি। নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে দুই একটা ছাড়া ৫৩ বছর ইতিহাস আর পাওয়া যায় না। জি, সেই সময় আমি বলি যে নির্বাচন অবশ্যই হবে, তো তার পূর্ব শর্ত হলো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড করা দরকার, এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের কি ভূমিকা এটা জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার। ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ। এই অসুস্থতার মধ্যেও তাকে ৩টা আসনে নমিনেশন দেওয়া হয়েছে। তখন কিন্তু উনি অনেক অসুস্থ। নির্বাচন করার জন্য ন্যূনতম যে সাংগঠনিক সক্ষমতা দরকার, এটা কিন্তু দীর্ঘদিন থেকে ম্যাডাম
খালেদা জিয়ার এই অবস্থাটা ছিল না। তারপরও তাকে 3টা আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া একটা বক্তব্য বিভিন্ন সময় দিয়ে থাকেন যে ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তা ব্যক্তির চেয়ে যদি দেশ বড় হয়ে থাকে, ব্যক্তি অসুস্থ হতে পারে। ব্যক্তি অসুস্থতা অনেক নেতা অনেক সময় হয়েছে। এজন্য নির্বাচন পিছনের কোনো কারণ থাকতে পারে না আমি মনে করি। আচ্ছা, আমি জানি আপনার এখানে থামালে আসলে ছন্দপতন হবে, কিন্তু 12টা যেহেতু বেজে যাচ্ছে একটা শিরোনাম তো জানাতেই হবে। আমি নিশ্চয়ই এই জায়গা থেকে আবারও আলাপটা শুরু করব। আপনার অনুমতি নিয়ে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা আছেন 71 জানালে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। এবি পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমি আসলে আশরাফ আলী আকন আপনাকে থামিয়েছিলাম, আপনি যদি ওটা একটু শেষ করতেন সংক্ষেপে। একটু জুড়ে দিই, আপনি বলছিলেন যে আজকে যেই সমাবেশটা হয়েছে চট্টগ্রামে, সেখানে যে কটা বিষয় আসলে দাবি ছিল তার একটা হচ্ছে 2টা কক্ষেই পিআর প্রক্রিয়া নির্বাচন সহ 5টি দাবি। একটু বলবেন আসলে, মানে নির্বাচনের সময় তো কম, এই সময়ে এসে আসলে এই সমস্ত দাবিগুলো যদি আমরা সামনে আনি, নির্বাচন ঠিক সময়ে হওয়া না হওয়া নিয়ে যে সংশয় করছে মানুষ, সেটা তো আরো বেড়ে যেতে পারে। যদি সংক্ষেপে একটু বুঝিয়ে দিতেন। জি। পিআর দাবিটা আমাদের নতুন কোনো দাবি না। আমরা 2008 সাল থেকে আমাদের নির্বাচনী ইশতেহারে পিআর এর কথা আমরা বলেছি, এবং 2018 সালে আমরা নির্বাচনী ইশতেহারের কথা বলেছি। এবারও আমরা সরারদি উদ্যানে মহাসমাবেশ করে সেখানে পিআর এর কথা দাবি উত্থাপন করেছি, 2 হাউসে, লোয়ার হাউস এবং আপার হাউস। এবং সেখানে কিন্তু বিএনপি বাদে সকল দল সেখানে উপস্থিত ছিলেন। দ্বিতীয় আরেকটা মহাসমাবেশ করেছেন সরারদি উদ্যানে জামাত ইসলামী, সেখানেও কিন্তু বিএনপি ছাড়া সকল দল তারা পিআর এর পক্ষে তারা বক্তব্য দিয়েছেন, মতামত দিয়েছে। তারপর ঐক্যমত্য কমিশনে আমরা গিয়েছি, সেখানে ওনার পূর্ব থেকেই একটা লিখিত একটা জিনিস ধরাই দিয়েছে, সেটা হলো আপার হাউসে পিআর হবে। আমরা সেখানে বারবার বলার চেষ্টা করছি যে আপার হাউসে পিআর, লোয়ার হাউসে পিআর না থাকলে আপার হাউস দরকার। এরকম একটা গরিব দেশের, একটা অনুন্নত দেশের 2 হাউস দরকার আছে। আমাদের কোনো প্রদেশ নাই, আমাদের কোনো অঙ্গরাজ্য নাই। এখানে একটা সিনেট নামে একটা উচ্চকক্ষ, মাথাবাড়ি একটা ই করা, আর একটা সংসদে একটা করা, অংশ করা, এটাকে ঠিক এমনি তো ম্যাক্সিমাম এমপি মন্ত্রী যারা সংসদে বিভিন্ন সময় ছিলেন তারা দুর্নীতির সাথে আকণ্ঠ নিমজ্জিত। তাদের ভরণ পোষণ, এই যে গাড়ি 5টা দাবি, এই 5টা দাবি আপনাদের বেশ পুরনো, এটা আমরা সবাই স্বীকার করছি। এই 5টা দাবি আপনাদের বেশ পুরনো, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা খুব স্পষ্ট করে বিষয়গুলো একটা সমাধান দিয়েছেন, এবং সেই আলোকে নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আপনার মনে হয় কিনা এই 5টা দাবি সামনে রেখে যদি আমরা বিশ্বাস করি জি ইয়ার ছাড়া সুষ্ঠু সঠিক নির্বাচন হবে না। 53 বছর হয় না, এবারও হবে না। যদি এবার সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয় ডক্টর ইউনূস, তাহলে শুধু গণ অভ্যুত্থান, একটা গণ বিপ্লবের সূচনা করবে। কারণ উনি ফখরুদ্দিন সাহেব তো অনেক কিছু, বিশেষ করে সন্ত্রাসী চাঁদাবাজিকে দমাই দিয়েছিলেন, উনি সেটা করতে পারতেছেন না। উনি অনেক দুর্বল সরকার। কাজে এখনই যা নির্বাচনের আগেই যে অবস্থা সারা দেশে দেখতেছি, এখন এই প্রতিপক্ষকে ঘায়েল করা, প্রতিপক্ষের হামলা করা, তারপরে লেভেল প্লেইং ফিল্ডের কোনো লক্ষণ দেখা যায় না। কাজে আমরা মনে করছি আপনার বক্তব্যটা স্পষ্ট, কিন্তু আশরাফ আলী এখন যেটা আসলে জানতে চাইছিল আপনার কাছে, হ্যাঁ একটু ছোট করে, হ্যাঁ আপনার বক্তব্যটা স্পষ্ট, দাবিগুলোর কথা এবং এখানে যে অবস্থান সেটা একদম স্পষ্ট। এটা একটা যৌক্তিক দাবি, বাস্তব দাবি। এইটার নানান ঘড়িমসি করে কার ইঙ্গিতে কিভাবে 91 দেশ যেখানে পিআর আছে, এবং সেই দেশগুলো আমাদের অনেক উন্নত দেশ, সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা 2-1টা দেশের মধ্যে আছে যারা রাজনৈতিক অস্থির, যেমন আপনার নেপালে, তারপরে একটা ইসরায়েল তো কোনো রাষ্ট্রের মধ্যে পড়ে না, একটা অবৈধ রাষ্ট্র। নেপালও তো ওই ছোটখাটো একটা রাষ্ট্র। সেখানে যে সরকারের বারবার পতন হয়েছে সেটা কিন্তু এই পিআর এর কারণে না, সেখানে দরকার হয়েছে দুর্নীতির কারণে। এই দুর্নীতির কারণে তো ইংল্যান্ডেও সরকার পরিবর্তন হয়েছে। আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট জনাব আশরাফ আলী। এখন নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে স্পষ্ট করেছেন। জনাব এম এ আজিজ, আপনি আলোচনার মাঝে আছেন, যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু আপনার কাছে ছোট্ট একটি বিষয় আমার জানতে চাওয়া আছে। মানে দাবি প্রত্যেকটা রাজনৈতিক দলের জায়গা থেকে থাকতেই পারে, এবং সেই দাবি নিয়ে তারা রাজপথে নামতেও পারে, কিন্তু আমি একটা দাবির ব্যাপারে ভীষণ রকম শক্ত অবস্থানে আছি, আবার আমি নির্দিষ্ট সময়েও নির্বাচনটা চাই। বিষয়টা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? দেখেন, ঐক্যমত্য কমিশনে আলোচনার পরে আমার বক্তব্য একটু ভিন্ন। ঐক্যমত্য কমিশনে আপনার যে ইস্যুগুলোতে একমত হতে পারে নাই,
প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যেসব ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা নির্বাচনে যাব, যেগুলোতে ঐক্যমত হয় নাই সেটা ওয়েবসাইটে দিয়ে দেব, জনগণ দেখবে। এটাই কারেক্ট ডিসিশন ছিল। কিন্তু এখন ঐক্যমত্য কমিশনের সবাইকে একমত করার চেষ্টা করা হয়েছে, বলেন তাহলে তো রাজনৈতিক দলের নীতি আদর্শ আলাদা, সব তো এটা তো অবৈজ্ঞানিক প্রস্তাব যে সব দল এক হবে। এখন ধরেন ইসলামিক আন্দোলন, আকন ভাই বললেন হ্যাঁ তাদের দাবি ছিল 1-11 থেকে তারা, কিন্তু এটা ঠিক একটি মাত্র দল তারা পিয়ার সিস্টেম চেয়েছে। পরে জামাতের কিন্তু এই দাবি ছিল না, তারা 298 সিটে কিন্তু নমিনেশন দিয়েই ফেলছে। হ্যাঁ, অর্থাৎ তারা ওয়েস্টমিনিস্টার সিস্টেমে রেডিই ছিল। তারা পরে আপনার ঐক্যমত কমিশনের আলোচনার পরে এসে ইসলামিক আন্দোলন বাংলাদেশ একটা সমাবেশ ডাক দিল, তারা যায় এটার ভিতরে যোগ দিল। অর্থাৎ এখন যেটা হয়েছে, আমি লম্বা আলোচনায় যাব না, এখন যেটা হয়েছে নিম্নকক্ষে আনুপাতিক হারে যে ভোট পাবে আনুপাতিক হারে উচ্চকক্ষ হবে, তাহলে ইনডাইরেক্টলি কিন্তু দুই পক্ষেই পিয়ার সিস্টেম হয়ে গেল। একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ, একটা প্রত্যক্ষ পরোক্ষ। আগে যেমন মহিলা আসনে ছিল যে যত সিট পাবে সিটের অনুপাতে মহিলা আসন পাবে, এখন কিন্তু ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে। আপনি উচ্চকক্ষ রাখবেন কি রাখবেন না সেটা অন্য ডিবেট, কিন্তু অনুপাত তো হয়ে গেছে পিয়ার সিস্টেম। এখন তো রাস্তায় আন্দোলন করার সময় নয়, কারণ আপনি বলতে আকন ভাই বললেন না, তারা বলতেছে সরকার দুর্বল। আপনারা নির্বাচনে যান, নির্বাচনে গিয়ে দেশটায় নির্বাচিত সরকার আগে আনেন, কারণ দেশটা অন্তর্বর্তীকালীন সরকার, বিদেশিদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তো দেশ চালাতে পারছে না। সুতরাং আমার মনে হয় যে এখন নির্বাচনে যাওয়া উচিত নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার না হলে নির্বাচন সব কিছু স্থবির। আমি কিন্তু বলেন ধরেন বিনিয়োগ বলেন, আপনার বিদেশি ইনভেস্টমেন্ট বলেন, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলেন, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র চলে গেছে, বেকার বেড়ে গেছে, তো দেশটা তো অচল হয়ে গেছে। বিশ্ব ব্যাংক সবচেয়ে অ্যালার্মিং, বিশ্ব ব্যাংক বলেছে আগামী বছর আপনার জিডিপি গ্রোথ হবে 3.5%। এই জিডিপি গ্রোথ হলে দুর্ভিক্ষ হবে। এখনই নির্বাচন হওয়া উচিত, কাল পেলে কাল হওয়া উচিত, কারণ দেশ তো চলছে না। সুতরাং এখন আন্দোলন করা মানে নির্বাচন পিছানো। এই জন্যই বলে যে এই যে 8 দল জামাতের নেতৃত্বে হয়েছে, এই দল এখন মাঠে তাদের দাবি মানা সত্ত্বেও মাঠে আছে, তার মানে তারা নির্বাচন পিছাতে চায়। কারণ জামাত ইসলামের নায়েবে আমির কিন্তু ভারতে ভ্রমণ করে আসছে এবং তাহের সাহেব দোভালের সাথে দেখা করেও আসছে। কি হয়েছে আমরা জানি না, কোনো নিউজ হয় নাই। সুতরাং এখানে কি পরামর্শ নিয়ে আসছে জানি না তো। সুতরাং নির্বাচন যে এখন যারা আন্দোলনে থাকবে, আমি মনে করব তারা নির্বাচন পিছাতে চায়। এখন ধরেন এই যেটা আদেশ জারি করা হয়েছে জুলাই সনদ, সেখানে তো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল 19টা, নাই, এখন গায়েব। জামাতের 4টে ছিল গায়েব, এনসিপির একটা ছিল গায়েব, এগুলো তো নাই। এখন জুলাই সনদ কিভাবে যে আদেশের মাধ্যমে, যেটা এটা তো সাংবিধানিক সরকার, এটা তো বৈধ সরকার বলবো ওই অর্থে। 106 অনুচ্ছেদে এই সরকার ওত নিয়েছে, তাদের তো সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো জিনিস তো একটেরই নাই এই সরকারে, তাহলে তো ওতভঙ্গ হয়। ওতভঙ্গ হলে তো সে থাকে না। তো সুতরাং আমি বলবো জোরাতালি সরকার এখন নির্বাচনটা দেওয়া উচিত। যে ইস্যুতে ঐক্যমত হয়েছে, আমার কথা হচ্ছে যে তাদের দাবি আমি শ্রদ্ধা করি, কিন্তু দাবি তো হয়েছে ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি হয়েছে তো, পিয়ার সিস্টেম হয়েছে তো। ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশ জারি করেছেন, এখন নির্বাচনে যাওয়া উচিত। ধরেন কথার কথায় এখন বিএনপি আন্দোলনে গেল, অবস্থাটা কি হবে? একদম, তারা মাঠে আছে, বিএনপি আন্দোলনে গেল, কি হবে? কিন্তু আপনার কথা একদম স্পষ্ট যে এখন এই মুহূর্তে এরকম শক্ত আন্দোলন দেয়া মানেই হচ্ছে নির্বাচন পিছানোর একটা ব্যাপার। আমি এখানে একটু জনাব আশরাফ আলী এখন ছোট করে আপনার একটা মন্তব্য নিয়ে এই অংশটা শেষ করব। আপনি যদি একটু এইভাবে জিনিসটা একটু বলে দেন যে এই আন্দোলন যেটা আসলে আপনারা যেই 5টা দাবি তুলেছেন, যে দাবিটা অনেক আগে থেকেও আপনাদের ছিল, সেই দাবির কিছুটা তো মানা হচ্ছে বা সেরকম একটা আশাবাদও তৈরি হতে পারে নির্বাচিত সরকার এলে। নির্বাচন ঠিক টাইমে হওয়াটাই তো ইম্পর্টেন্ট, তাই না? সেক্ষেত্রে দাবির জায়গাটা কোনো রকমের স্যাক্রিফাইস আপনারা করবেন কিনা? এখানে আপার হাউসে পিয়ার পদ্ধতি, এটা তো বিএনপি এখনো মানে না, নোট অফ ডিসেন্ট দেওয়া। বিএনপিটা এটা স্বীকার করে না যে লোয়ার হাউসে ভোট নির্বাচন আপার হাউস হবে, এটা তো বিএনপি এখনো মানে না। কাজে আমি মনে করি যে
নির্বাচন যেন তেন নির্বাচনে লাভ নাই। এরা ইতিপূর্বে 53 বছর যে নির্বাচন হয়েছে সেই ব্যাপারে ঐক্যমত্য কমিশন একটা পটভূমিতে লিখেছেন। ওটা তো বাদ দিয়ে দিছে। তারা তারা না, এটা বাদ দেয় নাই। ওই যে তারা এখনো দাবি, তারা না না, সনদে তো নাই। তারা তো সনদেই মানে না। তাদের একজন নেতা একজনের বক্তব্য, তারা তো জুলাই সনদেই মানে না। তারা তো সাংবিধানিক সরকার যাবে 2 বছরের মধ্যে এইসব কিছু আপনার সনদটা তো আদেশ, সংবিধান জীবিত, সেখানে প্রেসিডেন্ট তো আদেশই দিতে পারে না, আদেশ তো অবৈধ। আমাকে বলতে দেন, আপনাকে আচ্ছা, বলতে দেন সংক্ষেপে, আপনি জি। কি করবে না করবে। 8 দলীয় জোট আন্দোলন করে সংগ্রাম করে তার অধিকার আছে, কিন্তু কোনোদিন 8 দলীয় জোট বলে না তারা নির্বাচন যাবে না, নির্বাচন করবে না। আমরা অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই এবং ফ্রি ফেয়ার নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। এবং এটা আমি বলতে চাই যে আমরা বিশ্বাস করতাম যে পিআর এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব। যদি ইউনূস সাহেব সুষ্ঠু নির্বাচন করতে না পারে তাহলে কিন্তু একটা গণ বিপ্লবের সূচনা ঘটবে, দেশে একটা আরেকটা অভ্যুত্থানের একটা সূচনা ঘটবে। সেই সূচনায়, সেই বিপ্লবের মাধ্যমেই একটা রাজনৈতিক সংস্কার, একটা তারপরে সাংবিধানিক সংস্কার, একটা সুষ্ঠু নির্বাচন সংস্কার, এটা কিন্তু সেখানে বাস্তবায়ন জি, হবে। আপনার বক্তব্যটা একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। আপনার দাবির কথাটাও বলেছেন এবং আন্দোলনীয় যুক্তি কখনো বলেছে হ্যাঁ। তার নির্বাচন পাস হতে চায়। আপনি আগেই একবারই কথা বলেন। ঠিক আছে জনাব আশরাফ আলী, এখন আপনার জায়গাটা আপনি স্পষ্ট করেছেন। মোটা দাগে আপনি বলেছেন সঠিক সময় যে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটাও আপনারা চান। আকর ভাই যে বললেন হ্যাঁ। যে যদি সঠিক সময়ে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে গণ অভ্যুত্থান হবে, আরেকটা বিপ্লব হবে। এখন রাস্তায় বিপ্লব হয় না কেন? এখন রাস্তায় বিপ্লব, ওনার তো মাঠেই আছে। বিপ্লব হয় না কেন? দেশটাকে কি অরাজকতা করতে চায়? আমি তো বলবো উনি বলেছেন যে যদি নির্বাচন না হয়, হ্যাঁ, যদি নির্বাচন না হয় অভ্যুত্থান, এখন অভ্যুত্থান করুন, এখন তো আন্দোলন আছে, অভ্যুত্থান করেন একটা। বিএনপি নামক কি দাঁড়ায়? বাস্তব চিন্তাই করবেন। এই অবস্থা যদি যদি বন্ধ করতে না পারে ডক্টর ইউনূস সাহেব, আমরা পরিষ্কার বলতে চাই আর একটা গণ বিপ্লবের সূচনা করবে। কিছুই হবে না, কিছুই হবে না। আমি এই জায়গায় যদি অন্যরা নিয়ে যাবে। হ্যাঁ, আমি একটু জনাব ব্যারিস্টার আব্বাস ইসলাম খান আপনাকে একটু যুক্ত করি। অনেকক্ষণ ধরে আসলে আপনি অপেক্ষায় আছেন। একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, মানে আপনি হচ্ছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমরা জানি এবি পার্টি একটা দায়িত্ব নিয়ে কাজ করেছিল, রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য কমিশনের বাইরে গিয়েও নিজেরা আলাপের মাধ্যমে একটা জোট, একটা ইউনিটির মধ্যে আনার চেষ্টা করেছিল, যেটা খুবই প্রয়োজনীয় ছিল। উদ্যোগটা আপনারা নিয়েছিলেন বটে, কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে শুরুর দিকে জাতীয় নাগরিক পার্টির কথা আসছিল। পরবর্তীতে আমরা যেটা জানলাম যে হ্যাঁ, এনসিপি, আমার বাংলাদেশ, এবি পার্টি আপনারা এবং ইউনাইটেড পিপলস পার্টি আপ বাংলাদেশ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই জোটে থাকছে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। দুটো বিষয় একটু জানতে চাই। আপত্তি ছিল ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ এই পার্টিটাকে নিয়ে, বলা হচ্ছে এটা একটা সংগঠন, কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে যে প্রক্রিয়া অনুসরণ করার কথা সেটা তাদের নেই। এটা 1 নম্বর এলিগেশন ছিল। আবার অনেকে বলছিলেন এটা জামাত শিবিরের বি টিম, এরকম একটা কথা অভিযোগও ছিল। মানে একটু স্পষ্ট করবেন, বিভ্রান্তি যদি কিছুটা কাটিয়ে দেওয়া যায়। জি, অনেক ধন্যবাদ। প্রথমত বিষয় যেটা হচ্ছে, আমাদের যেই জোটের ব্যাপারে আমরা এগিয়েছিলাম এবং একটা ডেটও আমরা ঘোষণা করেছিলাম যে যেই দিন আমরা জোটটাকে ঘোষণা দিব, কিন্তু ওই দিন যেটা হয়েছে এবং আমরা এটা পত্রপত্রিকাতে এসেছে, 2টা কারণে আমাদের জোটটা তখন আগায়নি, কিন্তু স্থগিত হয়েছে, শেষ হয়নি। একটা রিজন ছিল হচ্ছে আমরা চাচ্ছিলাম নুরুল হক নুরু এবং রাশেদের যেই গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদ এই জোটে অন্তর্ভুক্ত করার জন্য। সেখানে তারা আমাদেরকে নিশ্চয়তা দিতে পারেনি, তারা কিছুদিন সময় চেয়েছিল, এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ ছিল যে এনসিপি যখন তাদের নিজস্ব পরিসরে যখন তারা বসে অনেকে অভিমত দিয়েছিল যে আপ বাংলাদেশ যেহেতু এখন একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড়ায়নি, সে কারণে আপ বাংলাদেশকে এখনই তারা এই জোটের সাথে অন্তর্ভুক্ত করতে চায় না। এই 2টা মোটা দাগে, এই 2টা কারণে আমাদের জোটটা তখন ঘোষণা হয়নি। বাট এর মানে এটা না যে জোটটা এখন হচ্ছে না, জোটের কার্যক্রম কিছুটা স্থগিত, বাট এখন আলোচনা চলছে। আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি যে অতি শীঘ্রই আমরা একটা জোট নিয়ে আসতে পারবো। কারণ আমি যেটা মনে করি এবং আমরা যেটা মনে করি, বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা সবসময় দেখে এসেছি, যে আওয়ামী লীগ বিএনপি 2 দলীয় একটা জোটের মধ্যে সবসময় আবদ্ধ ছিল। এটা কি রাজনৈতিক জোট হবে নাকি, এটা কি রাজনৈতিক জোট হবে নাকি নির্বাচনকালীন জোট হবে যদি জোট হয়? আমরা যেটা প্রাথমিকভাবে আমরা যেটা চেয়েছিলাম, যেটা জুলাই সনদকে কেন্দ্র করে, সংস্কারকে কেন্দ্র করে আমাদের একটা জোট হবে, কিন্তু সেটা পরবর্তীতে রাজনৈতিক নির্বাচনের একটা জোটও হতে পারে, সে সম্ভাবনাটা আমরা রেখেছিলাম, কিন্তু সেটার ব্যাপারে আমরা তখনও সিদ্ধান্ত নিইনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যে জুলাই সনদটা স্বাক্ষর হয়েছে সেটাকে বাস্তবায়নের জন্য আমরা এই
যারা জুলাই গণঅভ্যুত্থানের জন্য যে দলগুলো, নতুন দলগুলো ভূমিকা রেখেছে, তাদেরকে একত্রে করে যতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায়, কিন্তু পরবর্তীতে নির্বাচনী একটা জোট হিসেবে পরবর্তী দাঁড়াতে পারে, সেই অপশনটা আমাদের জন্য খোলা ছিল। বাট এটার ব্যাপারে তখন আমাদের সিদ্ধান্তটা নেওয়া হয়নি। বাট যে কারণেই হোক, আমি যেটা বললাম, দুইটা কারণে আমাদের জোটটাকে স্থগিত হয়েছে। তার মানে এটা না যে জোটটা হচ্ছে না, বরঞ্চ আমরা আরেকটু সময় নিচ্ছি। আমরা আশাবাদী যে আমরা মনে করি যে একটা তৃতীয় জোট আসা দরকার, কারণ তৃতীয় জোট আসলে যেটা হবে, বর্তমানে বিএনপি এবং জামাতের যে একটা আধিপত্য রয়েছে আপনার রাজনীতিতে, সেখানে মানুষের কাছে আরেকটা অপশন তৈরি হবে যে না, এই বিএনপি জামাতের বাইরেও একটা তৃতীয় শক্তি সেখানে দাঁড়িয়েছে। আমরা যদি মনে করি তারা আমাদেরকে সঠিক পরিকল্পনা দিতে পারে, বাংলাদেশ নিয়ে তারা স্বপ্ন দেখাতে পারে, তখন আমরা চাইলেই, অনেক মানুষ এখনো যারা দ্বিধাহীন রয়েছেন, এখনো যারা সিদ্ধান্ত নিতে পারেনি কোন দলকে ভোট দিবেন, আমরা চেষ্টা করব তাদেরকে জানি আমরা নিয়ে আসতে পারি, তাদেরকে আমরা কনভিন্স করতে পারি যে যে বাংলাদেশটা আমরা দেখতে চাই, জুলাই আমাদেরকে যে বাংলাদেশ দেখাতে চেয়েছিল, জি, আমরা যে বাংলাদেশটাকে নিয়ে যেতে চেয়েছিলাম, সেই বাংলাদেশটাই এই নতুন জোটের পক্ষে করা সম্ভব। একদম পরিষ্কার। আমি জনাব এম এ আজিজ, আপনি চাইলে যুক্ত করতে পারেন। না, দরকার নাই। এটা হচ্ছে কয়েকটি দল তো এক জায়গায় হবে, জি, এটা কিন্তু আমার ধারণা তো ওনারা চেষ্টা করছেন, এটা ভালো। জি, তো সেখানে এনসিপি নেতৃত্ব, আমরা যেটা বাইরে থেকে শুনি, এখানে নেতৃত্বের সমস্যাও আছে, জি, যে কে নেতৃত্বে থাকবে। একদম। এনসিপির বলছে যে তাদের নেতৃত্বে মানতে হবে, আবার ওদিকে গণ অধিকার পরিষদ তারা ধারের কাছেই আসে নাই, তাদের নেতৃত্বে না মানার কারণে সমস্যাটা এখানেও আছে। হয়তো ব্যারিস্টার সাহেব সেটা বললেন না, আমরা বাইরের থেকে এটাও শুনেছি। আচ্ছা, যেটা আসলে আমি অতীতে যদি হয়ে থাকে একটু সে add অভিজ্ঞতা করি আর থেকে। কি সেখানে, হ্যাঁ, খুব সংক্ষেপে যদি আপনি আমি বলে যদি দেন একটু add বিরতি করি আর থেকে। কি। হ্যাঁ, জি, জি, আমাদের নিজেদের মধ্যে এটা আলোচনা হয়েছিল এবং আমরা একটা মেকানিজম যেটা বের করেছিলাম যে এটা চক্র আকারে হবে, এটা কোনো একক কোনো দলের নেতৃত্বে এখানে থাকবে না, কিন্তু আমরা চক্র আকারে আমাদের এই জোটটাকে আমরা এক এক সময়, বিভিন্ন সময় এবং একটা সার্কেল রেডি করে দিয়েছি, সেই সময়টাতে বিভিন্ন দলগুলো নেতৃত্ব দিবে। সেটাতেও আমি মনে করি বড় একটা ইস্যু আমাদের মধ্যে ছিল না। কিন্তু দুইটা বিষয় যেটা বললাম, যেটা আমাদের একটু বাধা হয়ে দাঁড়িয়েছে, এক নম্বর হচ্ছে গণ অধিকার পরিষদ এখনো তারা ফাইনাল ডিসিশনটা নিতে পারেনি তাদের জায়গা থেকে, তারা কিছুটা এখন আনডিসাইডেড এখনো। আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশে যে বিষয়টা এসেছে, তারা যেহেতু রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেনি, এই দলটাকে আদৌ আমাদের এই জোটে অন্তর্ভুক্ত হবে কিনা। আচ্ছা, আপনি অনেকগুলো বিষয় স্পষ্ট করেছেন। আমি অ্যাডভোকেট সৈয়দ আশরাফি পাপিয়া আপনার কাছে একটু আসবো। কেবল একটা বিষয় একটু বলে রাখি আপনাকে। প্রথমত, বারবার এটা বলা হচ্ছে যে বাংলাদেশে জামাতে ইসলামী এবং বিএনপি দুটো বড় শক্তি, এই দুটো বড় শক্তির বাইরে গিয়ে তৃতীয় একটা শক্তি উত্থান, যেটা সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, অপেক্ষা করছেন, এমন একটা কথা বলা হচ্ছে। সেই জায়গা থেকে তরুণদের একটা দল গঠন করা হয়েছে, সেটাকে এনসিপি বলা হচ্ছিল। পরবর্তীতে এনসিপি, এবি পার্টি, আপ বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার আন্দোলন সবাই মিলে একটা জোট তৈরি করতে যাচ্ছে। তাদের স্বপ্ন হচ্ছে তারা তৃতীয় শক্তি হিসেবে থাকবে, জনগণ যেন তাদের উপর আস্থা রাখতে পারে, এটা তাদের ড্রিম।